Okay. Assalamu alaikum to everyone. I hope all of you are fit and fine by the grace of the Almighty. I am also well. Now I am going to start my class and be attentive and enjoy my class. গত ক্লাসে আমি আপনাদের কিছু রুল দেখিয়েছিলাম, যে রুলগুলো আমাদের প্রতিদিন আমরা কথা বলতে গেলে রুলগুলো যদি আমরা ভালোভাবে জানি, তাহলে কিন্তু আমরা খুব ভালোভাবে আমাদের যে কথাগুলো বলা লাগে এগুলো আমরা ইংলিশে ট্রান্সলেট করতে পারবো, অনুবাদ করতে পারবো। তো সেই ধারাবাহিকতা আমরা এখন দেখব যে ইহাই উপযুক্ত সময় বা ইহাই সময়, ইট ইজ হাই টাইম, ইটস হাই টাইম দিয়ে আমরা কিভাবে বাক্য করতে পারি। স্ট্রাকচার দেখতে পাচ্ছি, ইটস হাই টাইম টু প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন, এটাই প্রস্তুতি গ্রহণের উপযুক্ত সময়, ইট ইজ হাই টাইম টু টেক প্রিপারেশন। ইংরেজি শেখার এটাই উপযুক্ত সময়, ইট ইজ হাই টাইম টু লার্ন ইংলিশ। তোমার কেরিয়ার গড়ার এখনই উপযুক্ত সময়, ইট ইজ হাই টাইম টু বিল্ড আপ ইউর কেরিয়ার। আমরা এখন বলি না যে তোমার এখন লেখাপড়া করার উপযুক্ত সময়, আমাদের এখন ইংরেজি শেখার উপযুক্ত সময়। দেখেন এই যে একটা কথা, এই ধরনের কথা আমরা ইট ইজ হাই টাইম প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন ব্যবহার করব। যেমন ইট ইজ হাই টাইম ব্যবহার করেছি টু টেক। দেখেন ইট ইজ হাই টাইম টু, এটা একত্রে বসাতে হবে, কিন্তু মনে রাখবো আমরা সবাই ইট ইজ হাই টাইম টু, এটা একসঙ্গে বসাবো, তারপর একটা ভার্ব বসাবো, তারপর এক্সটেনশন বসাবো। অর্থাৎ ইংরেজি শেখার এটাই উপযুক্ত সময়, ইট ইজ হাই টাইম টু লার্ন ইংলিশ। তোমার কেরিয়ার গড়ার এখনই উপযুক্ত সময়, ইট ইজ হাই টাইম টু বিল্ড আপ ইউর কেরিয়ার। তো এই বাক্যগুলো আমরা হাই টাইম, দুইটা নিয়ম রয়েছে, একটা হচ্ছে ইট ইজ হাই টাইম, আরেকটা রয়েছে ইট ইজ টাইম। এই দুইটা রুলই আমরা ভালোভাবে দেখব। সবাই কি আমাকে শুনতে পারছেন প্লিজ? Yes, sir. Yes, sir. Sure. Yes, sir. ওকে। তো দেখেন স্পোকেন ইংলিশ কি, আমরা কম গ্রামার জেনেও আমরা কিন্তু কথা বলতে পারি। তার সব থেকে সুন্দরতম একটা পন্থা হচ্ছে এই রুলগুলা যদি আপনি জানেন। এখানে অনেকেই রয়েছেন, বিভিন্ন রকমের চাকরি, বিভিন্ন ব্যস্ততার কারণে আমরা কিন্তু গ্রামারটা ওইভাবে সিরিয়াল মাফিক শিখতে পারি না। কিন্তু আমরা একটা বিষয় করতে পারি, এই রুলগুলো যদি আপনি ভালোভাবে জানেন, দেখেন প্রস্তুতি গ্রহণের উপযুক্ত সময়, ইংরেজি শেখার উপযুক্ত সময়, এই কথাগুলো যদি আপনি বলতে চান, এই ইট ইজ হাই টাইম দিয়ে একটা বাক্য শিখে রাখেন। বাদ বাকি সব বাক্য এই ধরনের কথা, যে বাক্যে এই ধরনের কথা থাকবে যে এটাই উপযুক্ত সময়, এখনই উপযুক্ত সময়, আপনি এই বাক্যগুলো ইট ইজ হাই টাইম ব্যবহার করে করতে পারবেন। তোমার কেরিয়ার গড়ার এখনই উপযুক্ত সময়, কি লিখবেন? ইট ইজ হাই টাইম টু, ইট ইজ হাই টাইম টু, এইটা একসঙ্গে আপনাকে বসাতে হবে, ইট ইজ হাই টাইম টু। তারপর কি? টু কি? গঠন করা বা গড়া, বিল্ড। কিসের? ইউর কেরিয়ার। ইট ইজ হাই টাইম টু বিল্ড আপ ইউর কেরিয়ার, এখনই তোমার কেরিয়ার গঠনের উপযুক্ত সময়। আমাদেরকে সেন্টেন্স অ্যানালাইসিস করা শিখতে হবে। দেখেন আমি ওই জায়গাটা বাদ দিয়ে এখানে আপনাদের একটু দেখাই, সবাই একটু মনোযোগ দিয়ে দেখবেন প্লিজ। একজন দিনমজুর আমাদের দেশে অত্যন্ত পরিচিত ব্যক্তি। এই যে বাক্যটা, এই বাক্যটা আমরা কিভাবে সাজাবো? আমরা কিন্তু প্রত্যেকেরই একটা সমস্যা থাকে, সবাই বলেন কি যে স্যার আমি তো আমার ব্রেনে বাংলায় বাক্য বলতে পারি কিন্তু ইংরেজিতে সেটা বলতে পারি না, সাজাতে পারি না। আমি ভাত খাই, সবাই ভালো করে লক্ষ্য করবেন, আমি ভাত খাই, এইটা যদি আমি লিখি তাহলে কি আসে বলতে পারেন? তখন আসে আই রাইস ইট। ঠিক যা যা আছে, আমি যদি এইটার ইংলিশ টু মানে ইংলিশ যেভাবে আছে সেভাবে সাজাই, আই রাইস ইট, আমি ভাত খাই, আই মানে আমি, রাইস মানে ভাত, আর ইট মানে খাওয়া, আই রাইস ইট। এখানে একটু খেয়াল করি আমরা সবাই, আই আর আই সি ই, আই রাইস ই এ টি, আমি ভাত খাই। কিন্তু ইংলিশ ম্যান যারা, এরা করে গিয়েছে কি, এরা বলেছে নো, সাবজেক্টের পরে ভার্ব আনতে হবে। আমি যেমন এখানে সাবজেক্টের পরে অবজেক্ট এনেছি, অর্থাৎ কর্ম রাইস, এটা করা যাবে না। সাবজেক্ট আই, এরপরে ভার্ব দিতে হবে ই এ টি, আই ইট, এরপর আর আই সি ই। দেখেন আই ইট রাইস, অর্থাৎ এটা কি করলাম, এটা হলো হচ্ছে আমি খাই ভাত, কিন্তু বাংলায় কি বলেছিলাম? আমি ভাত খাই। এই বাংলা থেকে ইংরেজিতে যদি আমরা সাজানো শিখতে পারি বাক্য, দ্রুত আপনি কথা বলতে পারবেন, আপনি যে কোনো বাংলা বাক্যকে ইংলিশে অনুবাদ করতে পারবেন। তো দেখেন এখানে কি বলেছি, আই রাইস ইট, আমি ভাত খাই, এটা এইভাবে বলবো না, আমি খাই ভাত, আই ইট রাইস। এখানেও ঠিক দেখেন, একজন দিনমজুর আমাদের দেশে অত্যন্ত পরিচিত একজন ব্যক্তি, তাই না? তো এই বাক্যের সাবজেক্ট কি? এই বাক্যের সাবজেক্ট হচ্ছে একজন দিনমজুর। এই বাক্যের সাবজেক্ট কি হবে বলেন? একজন দিনমজুর। এইটুকের ইংলিশ কি হবে?
এ ডে লেবার। এইটুকুর ইংলিশটা কি হবে বলেন? এ ডে লেবার, অর্থাৎ একজন দিনমজুর। আচ্ছা, একজন দিনমজুর আমাদের দেশে অত্যন্ত পরিচিত ব্যক্তি, এই বাক্যে কি কোনো ভার্ব আছে? কেউ বলতে পারবেন? দেখেন, যারা আমরা ইংলিশে কথা বলতে চাচ্ছি কিন্তু পারি না, সাজাতে পারি না, খুব ভালোভাবে খেয়াল করেন, আপনার কাছে অনেক সহজ হবে। একজন দিনমজুর আমাদের দেশে অত্যন্ত পরিচিত ব্যক্তি, তাই না? এখানে দেখেন, বাংলাতে কোনো ভার্ব বা ক্রিয়া নেই। এখানে কিন্তু আপনি কোনো ভার্ব বা ক্রিয়া পাবেন না। একজন দিনমজুর আমাদের দেশে অত্যন্ত পরিচিত ব্যক্তি, এখানে একজন হচ্ছে এ, এটা একটা আর্টিকেলও ধরতে পারেন বা অ্যাডজেক্টিভ বলা যায়। দিনমজুর এটা নাউন বা সাবজেক্ট, আমাদের এটা প্রোনাউন, দেশে এটা নাউন, অত্যন্ত এটা অ্যাডভার্ব, পরিচিত এটা অ্যাডজেক্টিভ, ব্যক্তি এটা নাউন, তাই না? তো এই যে কথাগুলো বললাম, এখানে আমি অ্যাডভার্ব বলেছি, অ্যাডজেক্টিভ বলেছি, নাউন বলেছি, কিন্তু আমি তো ভার্ব বলিনি। ভার্ব কোন জায়গায় আসবে? ভার্বটা ঠিক আমার এখানে ব্যবহার করতে হবে। অর্থাৎ একজন দিনমজুর, এখানে মনে মনে ধরে নিতে হবে, একজন দিনমজুর হয় আমাদের দেশে অত্যন্ত পরিচিত ব্যক্তি। যেমন আমি যদি বলি আমি একজন ছাত্র, এই বাক্যে কি কোথাও ভার্ব আছে? বলতে পারবেন? আমি একজন ছাত্র, এখানে কি কোথাও কোনো ভার্ব আছে? নেই, আপনি পাবেন না, এখানে ভার্ব দেখাতে পারবেন না। কিন্তু এখানে আপনাকে একটা ভার্ব মনে মনে কল্পনা করতে হবে, ধরে নিয়ে আসতে হবে। কি ধরতে হবে? আমি হই একজন ছাত্র। এই এম মানে হচ্ছে হই বা আসি, এম মানে হই বা আসি। তো বলতে হবে যে আমি একজন ছাত্র, এটা ইংলিশে ট্রান্সলেট করার সময় করতে হবে আই এম আ স্টুডেন্ট। আমি একজন ছাত্র, বাংলাতেও ঠিক তাই। দেখেন, একজন দিনমজুর আমাদের দেশে অত্যন্ত পরিচিত ব্যক্তি, এখানে আপনাকে একজন দিনমজুর হয় আমাদের দেশে অত্যন্ত পরিচিত ব্যক্তি, এখানে আপনাকে একটা হয় ধরে নিয়ে আসতে হবে, ইজ। এখানে একটা কি আনতে হবে বলেন? আই এস, ইজ। একজন দিনমজুর ইজ, অর্থাৎ এ ডে লেবার ইজ আ ভেরি ফ্যামিলিয়ার পারসন, একজন খুব পরিচিত ব্যক্তি। কোথায়? ইন আওয়ার কান্ট্রি। অ্যাডভার্বটা শেষে বসাবেন, বেশিরভাগ সময় দেখা গিয়েছে অ্যাডভার্ব শেষে দিলে ভালো হয়। তো কিভাবে বাক্য গঠন করলাম? একজন দিনমজুর আমাদের দেশে অত্যন্ত পরিচিত ব্যক্তি। এই বড় বাক্য যারা গঠন করতে পারেন না, তারা খুব ভালোভাবে শুনে রাখেন। এখানে প্রথমে আমি সাবজেক্ট খুঁজে বের করেছি, একজন দিনমজুর। এরপর আমি ভার্ব বসিয়েছি ইজ। কেননা আমরা এই একজন দিনমজুরের পরে ভার্ব কেন দিব, ক্রিয়া কেন বসাবো? কারণটা হচ্ছে কি, এই সাবজেক্টের পরে ভার্ব বসে। যেমন দেখেন, আমি এখানে যে বাক্যটা লিখেছিলাম আই ইট রাইস, এই বাক্যটা কিন্তু কারেক্ট। সেকেন্ড যে বাক্যটা আমি ভাত খাই, তো আই এর পরে ভার্ব বসিয়েছি, সাবজেক্টের পরে ভার্ব বসিয়েছি, দেন অবজেক্ট বা এক্সটেনশন। এখানেও কিন্তু তার ব্যত্যয় ঘটেনি। এ ডে লেবার ইজ এ ভেরি ফ্যামিলিয়ার পার্সন, এর অর্থ কি? একজন খুব পরিচিত ব্যক্তি, ভেরি ফ্যামিলিয়ার পার্সন, খুব পরিচিত ব্যক্তি। কোথায়? ইন আওয়ার কান্ট্রি। কোথায় হবে বলেন? ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে। সে দিন এনে দিন খায়, কে বলতে পারবেন এটা? দেখি আমি একটু আনমিউট করি, আমরা সবাই কথা বলবো না, আমরা ক্লাসে খুব সুন্দরভাবে যে কথা বলবেন একটু একজন বলবো, তাহলে আমরা ক্লাসটা খুব গোছানো পদ্ধতিতে হবে। কাজী সানজিদা ইসলাম, সে দিন এনে দিন খায়, এতটুকুর ইংলিশ কি হবে? বলতে পারবেন? সে দিন এনে দিন খায়, অর্থাৎ এটা একটা প্রভার্ব বলা চলে, একটা প্রবাদ বাক্য। বলেন তো, সে দিন এনে দিন খায় কি হবে? হ্যাঁ, এটা বলতে হবে হি লিভ না হি লিভস, যেহেতু এখানে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। হি লিভ না হি লিভস ফ্রম হ্যান্ড টু মাউথ। এই লিভ ফ্রম হ্যান্ড টু মাউথ, এইটা একটা প্রভার বা ফ্রেজও বলা যায়। অর্থাৎ দিন এনে দিন খাওয়া, দিন এনে দিন খাওয়া বোঝেন? সে যা ইনকাম করে সারা দিনে, ওইটাই কিন্তু আবার সে মানে তার নিত্য প্রয়োজনীয় জিনিস কিনে খরচ করে ফেলে, তার কোনো সেভিংস থাকে না। তার কোনো সেভিংস থাকে না। দেখেছেন, আনমিউট করলে বিভিন্ন রকমের আপনাদের সাউন্ড আসছে। আচ্ছা, হ্যাঁ বলেন, কি যেন বলতে চাচ্ছিলেন, বলেন বলেন, চয়ন আলী। এইটা কিছু বলবেন? হ্যাঁ হ্যাঁ, হি এট কি? হ্যান্ড এন্ড মাউথ। না, হ্যাঁ হ্যাঁ, এটা হবে না, হবে না। হি এট বা হি ইটস হ্যান্ড অ্যান্ড মাউথ, এটা হয় না। দিন এনে দিন খাওয়া, এটাকে আপনাকে ফ্রেজাল ইংলিশ ব্যবহার করতে হবে। এটা ফ্রেজের একটা ব্যবহার, যে দিন এনে দিন খাওয়া, অর্থাৎ ই লিভ ফ্রম হ্যান্ড টু মাউথ। হ্যান্ড টু মাউথ, ফ্রম হ্যান্ড টু মাউথ হচ্ছে দিন এনে দিন খাওয়া। আর সে দিন এনে দিন খায়, বর্তমান প্রেজেন্ট টেন্সের একটা বাক্য, হি লিভস ফ্রম হ্যান্ড টু মাউথ। তাকে সারাদিন কাজ করতে হয়, এই যে দেখেন, এই ব্যবহারটা কিন্তু আপনাদের আমি করিয়েছি। যারা আমার ক্লাস রেগুলার করে তারা এটাই রুলগুলো পেয়েছে। তাকে সারাদিন কাজ করতে হয়, অর্থাৎ সাবজেক্ট বা কর্তাকে কোনো কাজ করতে হয়, যেতে হয়, খেতে হয়, এই ধরনের বাক্য যদি থাকে, তাহলে সেখানে হ্যাভ টু বা হ্যাজ টু ব্যবহার করতে হবে। কি বলেছিলাম মনে আছে?
সেখানে হ্যাভ টু বা হ্যাজ টু ব্যবহার করতে হবে। যেমন তাকে সারাদিন কাজ করতে হয়, হি হ্যাজ টু ওয়ার্ক অল ডে লং। হি হ্যাজ টু ওয়ার্ক, তাকে সারাদিন গান গাইতে হয়, হি হ্যাজ টু সিং অল ডে লং। আমাকে সারাদিন বই পড়তে হয়, আই হ্যাভ টু রিড, আই হ্যাভ টু স্টাডি অল ডে লং। এই জন্য বলি, দেখেন যারা ক্লাস রেগুলার ওয়েতে করে তারা অনেক কিছু জানতে পারে, বুঝতে পারে। এই যে রুলটা, তাকে সারাদিন কাজ করতে হয়, এখানে হির পরে হ্যাভ হ্যাভ টু বসবে না হ্যাজ টু বসবে? তো আমরা সবাই জানি হ্যাজ টু, হি হ্যাজ টু ওয়ার্ক অল ডে লং, তাকে সারাদিন কাজ করতে হয়। সে খুবই পরিশ্রমী, এটা কি হবে বলেন তো? সে খুবই পরিশ্রমী, হি ইজ ভেরি ইন্ডাস্ট্রিয়াস, অথবা হার্ড ওয়ার্কার, কি হবে? হার্ড ওয়ার্কার। তো দেখেন আমি এই জায়গা কিভাবে বাক্য সাজাতে হয়, এই যে সে খুবই পরিশ্রমী, এই বাক্যে কি কোথাও আপনি ভার্ব খুঁজে পাবেন? দেখেন সে খুবই পরিশ্রমী, এই বাক্যে আপনি কোথাও ভার্ব খুঁজে পাবেন না। এখানে ভার্ব আপনাকে মনে মনে অঙ্ক করার সময় দেখবেন আমরা কল্পনা করি, ধরে নিয়ে আসি যে মনে করি সংখ্যাটি এক্স, সংখ্যাটি কিন্তু এক্স বা ওয়াই না, আপনাকে ওইটা মনে মনে কল্পনা করতে হচ্ছে। একটা কেন্দ্র যদি কল্পনা না করেন আপনি, তাহলে কিন্তু আপনার ফলাফল মিলবে না। তো যেমন একটা কল্পনা করতে হয় কেন্দ্র, এখানেও কিন্তু আপনাকে কল্পনা করতে হবে, ধরে নিয়ে আসতে হবে মনে মনে। সে খুবই পরিশ্রমী, এখানে কিন্তু বাংলায় কোনো ভার্ব বা ক্রিয়া দেওয়া নেই, এখানে আপনাকে বলতে হবে সে হয় খুবই পরিশ্রমী, হি ইজ ভেরি ইন্ডাস্ট্রিয়াস। হি মানে সে সাবজেক্ট, সাবজেক্টের পরে ভার্ব আসবে। একটু পরেই আপনাদেরকে দিয়ে যখন কথা বলার অনুরোধ করব, অনেকেই দেখবেন একটা দুইটা বাক্য বলে তারপরে কিন্তু আমরা ইতস্ত বোধ করি, কথা বের হয় না, আমরা কথা সাজাতে পারি না। আপনার পেটে আসছে কথা কিন্তু মুখে আসছে না। বাংলা করতে পারি বাট ইংলিশ করতে পারি না। ইংলিশ কিভাবে করবেন? তার জন্য আমি এই কথাগুলা বলছি যে সে খুবই পরিশ্রমী। তো এটা বলতে হবে সে হয় খুবই পরিশ্রমী, হি ইজ ভেরি ইন্ডাস্ট্রিয়াস। তো দেখেন আমি যে জায়গাটিতে ছিলাম, যেখানে দেখাচ্ছিলাম, তো এটা হচ্ছে হাই টাইম, ইট ইজ হাই টাইম টু, ইট ইজ হাই টাইম টু, এরপর ভার্ব, তারপর এক্সটেনশন। এটাই প্রস্তুতি গ্রহণের উপযুক্ত সময়, ইট ইজ হাই টাইম টু টেক প্রিপারেশন। ইংরেজি শেখার এটাই উপযুক্ত সময়, ইট ইজ হাই টাইম টু লার্ন ইংলিশ। হ্যাঁ, তোমার কেরিয়ার গঠন করার এখনই উপযুক্ত সময়, ইট ইজ হাই টাইম টু বিল্ড আপ ইউর কেরিয়ার। দেখেছেন? তো এখন আপনারা কি করবেন, বাড়িতে একটু নিজেরা প্র্যাকটিস করবেন। এখানে 1 ঘন্টা সময় দিয়ে বাড়িতে যারা প্র্যাকটিস না করে তারা কিন্তু ল্যাঙ্গুয়েজটা শিখতে অনেক দেরি করে ফেলবে। কিন্তু আমার পদ্ধতিতে, আমার কথাটা যারা মেনে চলবে বা যারা বাড়িতে প্র্যাকটিস করবে, তারা কিন্তু দ্রুত ইংরেজিটা শিখতে পারে। অনেকে ইংরেজি শিখে ধন্যবাদ জানায়, স্যার অনেক ধন্যবাদ, আমি এখন মোটামুটি কথা বলতে পারি। আমি আমার বিদেশ যাওয়ার জন্য যে বাধাটা ভয়টা পাচ্ছিলাম, অনেকে আমরা দেখবেন মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যাই বিভিন্ন কাজের জন্য। তো আপনি যদি ল্যাঙ্গুয়েজটা, আজকে বিকেলেও একজন আমাকে ফোন দিয়েছিল সুদূর কাতার থেকে, বলছে যে স্যার বাংলাদেশ থেকে যদি পৃথিবীর কোনো দেশে কেউ যেতে চায়, সে যেন ইংলিশটা শিখে তারপরে যায়। আমি বললাম কেন? বলছে আমি এখানে যে বেতনের চাকরি করি, আমি যদি ইংলিশটা ভালোভাবে জেনে আসতাম, আমার বেতন দ্বিগুণ তিনগুণ হয়ে যেত। আমি এখানে ভাষা বুঝি না। তো সে আমার ব্যাচে ভর্তি হয়েছে, পার্সোনাল ব্যাচে। তো বলল যে আমি আপনার কাছে স্পোকেন করতে চাই, কথা বলতে চাই। বলছে আমার ন্যূনতম যতটুকু দরকার, বাসা থেকে বের হলেই এখানে ইংলিশ, আরবি ভাষাও রয়েছে কিন্তু ইংলিশটাও চলে। তো সারা বিশ্বে যে যেখানে যাবেন, আপনি ভালো চাকরি পেতে চান, ভালো জায়গায় নিজেকে দেখতে চান, ইউ মাস্ট নো ইংলিশ। তো দেখেন এখানে ইট ইজ হাই টাইমের পর একটা রুল দেখাচ্ছি, সো দ্যাট। সো দ্যাট অর্থ হচ্ছে এতই যে, এতই যে অর্থ প্রকাশ করলে সো দ্যাট ব্যবহার করা হয়। স্ট্রাকচার কি হবে? সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস সো প্লাস অ্যাডজেক্টিভ প্লাস দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের ভি ওয়ান প্লাস এক্সটেনশন। আমি ইংরেজিতে এতই দুর্বল যে পরীক্ষায় পাশ করতে পারি না। আই এম সো উইক ইন ইংলিশ, আই এম সো উইক ইন ইংলিশ দ্যাট আই কান্ট পাস ইন দ্য এক্সাম। দেখেন প্রথমে আপনাকে সাবজেক্ট দিতে হবে, তারপরে অ্যামিজার দিতে হবে, তারপর সো, তারপর অ্যাডজেক্টিভ, তারপর দ্যাট, আবার সাবজেক্ট, আবার ভার্ব ওয়ান, আবার এক্সটেনশন। এতগুলো আমরা মনে রাখবো এইভাবে, সো ডট 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 দ্যাট। এই সো দ্যাট এর অর্থ হচ্ছে এতই যে, সো দ্যাট এর অর্থ হচ্ছে এতই যে, সো ডট ডট তারপর দ্যাট এর অর্থ এতই যে। আরেকটা ব্যবহার রয়েছে আপনারা অনেকেই জানেন, সো দ্যাট যদি একত্রে বসে তাহলে তার অর্থ হয়, সো দ্যাট এর অর্থ হয় হচ্ছে, যেমন এখানে সো দ্যাট এতই যে, হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট, হি ইজ সো উইক ইন ইংলিশ দ্যাট হি ক্যান নট পাস ইন দ্য এক্সাম। সে এত
দুর্বল যে পরীক্ষায় পাশ করতে পারে না। আবার সো দ্যাট যখন একত্রে বলবেন, তখন সেই সো দ্যাটের অর্থ দাঁড়াবে যাহাতে। সো দ্যাটের অর্থ কি দাঁড়াবে? যাহাতে। যেমন আমরা ভাত খাই বা আমরা খাবার খাই যাহাতে আমরা শক্তি পাই। উই ইট রাইস সো দ্যাট উই ক্যান গেট এনার্জি। উই গো টু স্কুল, কলেজ অর ইউনিভার্সিটি সো দ্যাট উই ক্যান একুয়ার নলেজ। উই রিড নিউজ পেপার সো দ্যাট উই ক্যান একুয়ার নলেজ। মনে রাখবেন, সো ডট 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 দ্যাট, এই সো দ্যাটের অর্থ হচ্ছে এতই যে। আর যদি সো দ্যাট একসঙ্গে থাকে তাহলে তার অর্থ হবে যাহাতে। ওই রুলগুলো আমরা পাবো। তো এখানে একটু ভালো করে খেয়াল করেন সবাই। এখানে বলছে সো দ্যাটের অর্থ হচ্ছে এতই যে। সো দ্যাটের অর্থ কি হবে বলেন? এতই যে। হ্যার ইউ ক্যান সি, চাইনিজ ভাষা এতই কঠিন যে আমরা পড়তেই পারি না। চাইনিজ ল্যাঙ্গুয়েজ ইজ সো হার্ড দ্যাট উই ক্যান নট রিড। জাফর এতই মোটা যে সে দৌড়াতে পারে না। জাফর ইজ সো ফ্যাট দ্যাট হি ক্যান নট রান। রাফিন এতই স্মার্ট যে সে সহজে সবার দৃষ্টি আকর্ষণ করতে পারে। রাফিন ইজ সো স্মার্ট দ্যাট হি ক্যান নট ড্র অ্যাটেনশন ইজিলি। ড্র অ্যাটেনশন অর্থ হচ্ছে দৃষ্টি আকর্ষণ করা। তো এই সো দ্যাট দিয়ে আপনারা অনেক বাক্য তৈরি করতে পারবেন। সে এতই ধনী যে একটা বিমান কিনতে পারে। সে এত চিকন যে বেঞ্চে বসতেই পারে না। সে এত মোটা গাড়িতে চড়তে পারে না। এই ধরনের বাক্যগুলা আপনারা নিজে নিজে তৈরি করবেন। আমার হোয়াটসঅ্যাপে এখানে অনেকেই রয়েছে, আমি নাম বলতে চাচ্ছি না। সবাই খুব দেখেছি, প্রায় 10 থেকে 12 জন রেগুলার আমার কন্ট্যাক্টে থাকে, বাড়ির কাজগুলো করে দেয়। তো আপনাদেরও কাছে আমার অনুরোধ থাকবে, আপনারা এই কাজগুলো করবেন। এই সো দ্যাট দিয়ে এখানে মাত্র 4টা বাক্য দিয়েছি, আপনারা আরো 10টা বাক্য নিজেরা তৈরি করবেন। প্র্যাকটিক্যালি যখন আসবেন, দেখবেন মেডিকেল সায়েন্স যারা পড়ে এদের কিন্তু শেষে 1 বছর ইন্টার্নি করতে হয়। প্রত্যেক বিভিন্ন কোর্সের কিন্তু ইন্টার্নি করতে হয়, অর্থাৎ প্র্যাকটিক্যালি। এবং ইন্টার্নি শুধু ওইটা না, মেডিকেলে তো প্রথম ফার্স্ট ইয়ার থেকে ইন্টার্নি প্র্যাকটিক্যাল শুরু হয়ে যায়। 9-10-এ আমাদের বিজ্ঞান বইতে আমাদের স্যাররা কিন্তু ডেমো করে দেখাতো, প্র্যাকটিক্যালি দেখাতো, তাই না? তো এইখানে অক্সিজেন না থাকলে আলো জ্বলে না বা আগুন জ্বলে না, এই যে যে একটা ব্যবহার, এটা কিন্তু আমরা দেখেছি অনেক পরীক্ষা, তাই না? সবাই এখানে আমরা জানি। তো এই ব্যবহারগুলা, এই রুল স্ট্রাকচার গুলা যখন আপনারা নিজেরা করবেন বাসায়, তখন কিন্তু এইটার প্র্যাকটিক্যাল ব্যবহার হবে, এটা মনে থাকবে। এতই যে দিয়ে আমাদের বাক্য বলা লাগে কিন্তু। এই যে আমরা আমাদের গ্রামে একটা অনেক মোটা ছেলে রয়েছে, জাফর। তো আপনি বলছেন যে জাফর এত মোটা যে দৌড়াতে পারে না। এগুলো আপনি সো দ্যাট দিয়ে ব্যবহার করে করবেন। লেট অ্যালোন, লেট অ্যালোন শব্দের অর্থ হচ্ছে দূরের কথা। লেট অ্যালোন শব্দের অর্থ হচ্ছে দূরের কথা। যেমন সে লেখা তো দূরের কথা, ইংরেজিতে কথাও বলতে পারে না। আমি মোটরসাইকেল তো দূরের কথা, বাইসাইকেলও চালাতে পারি না। সে পরীক্ষায় প্রথম হওয়া তো দূরের কথা, পাশই করতে পারে না। আচ্ছা ভেবে দেখেন তো, এই ধরনের কথা কি আমাদের দৈনন্দিন জীবনে বলা লাগে নাকি লাগে না? আমি মনে করি এই ধরনের কথা আমাদের দৈনন্দিন জীবনে বলা প্রয়োজন হয়। এভরিডে উই ইউজ দিস স্ট্রাকচারস ইন আওয়ার সেন্টেন্স। তো এইগুলা যদি আমাদের বলা লাগে, তাহলে আপনি কেন শিখবেন না? দেখেন, আমি একটা ক্লাস আপনাদের নিয়েছিলাম যে 1 ভার্ব 30+ সেন্টেন্স উইথ 1 ভার্ব, তাই না? এই যে যে শীটটা দেখেন, যারা নিয়মিত ক্লাস করেন তারা জানেন। আই গো টু স্কুল, আই ডোন্ট গো টু স্কুল, ডু আই গো টু স্কুল, ডোন্ট আই গো টু স্কুল, আই ওয়েন্ট টু স্কুল, ডিডন্ট আই ডিডন্ট গো টু স্কুল, ডিড আই গো টু স্কুল, ডিডন্ট আই গো টু স্কুল। হুম, আই ওয়াজ নট গোয়িং টু স্কুল, ওয়াজ আই গোয়িং টু স্কুল, ওয়াজেন্ট আই গোয়িং টু স্কুল। দেখেছেন? তারপর হি হ্যাজ টু গন টু, হি হ্যাজ গন টু স্কুল, হি হ্যাজ হ্যাজেন্ট। এখানে আমি কিন্তু গো ভার্বকে কখনো ওয়েন্ট করেছি, কখনো গন করেছি। আমি গো ভার্ব, আই ক্যান গো, আই ক্যান নট গো, ক্যান আই গো, ক্যান্ট আই গো। একটা গো দিয়ে আপনি 30টা বাক্য তৈরি করতে পারতেছেন। কয়টা বলেন? 30টা। তো এখানেও কিন্তু রুলগুলোও কিন্তু একই রকমের। এখানে এই যে একটা রুল আমি শিখাই দিলাম, এই রুলটা দিয়ে আপনি অনেক বাক্য তৈরি করতে পারবেন। তো ওই যে শিটটা কেবল দেখালাম, ওই ক্লাসটি যেমন ইম্পর্ট্যান্ট, আমি মনে করি এই যে স্পোকেনের যে শিট, যারা কথা বলতে চান খুব দ্রুত, বা যারা অল্প সময়ের ভিতরে ইংরেজিতে কথা বলতে শিখতে চান, গ্রামার অল্প শিখলেও চলবে, তাদের জন্য কিন্তু এই শিটগুলা, এই ক্লাসগুলা খুবই ইম্পর্ট্যান্ট। আমরা এমন অনেক কথা বলি না যে সে পরীক্ষায় A+ পাওয়া তো দূরে থাক, সে পাসই করতে পারবে কিনা জানি না। আমি মোটরসাইকেল তো দূরে থাক, আমি বাইসাইকেল চালাতে পারি না। আমি দৌড়ানো তো দূরের কথা, আমি উঠে হাঁটতেও পারবো না। আমি এত অসুস্থ যে আমি দৌড়ানো তো দূরের কথা, আমি হাঁটতেও পারবো না। এমন ধরনের কথা আমাদের প্রতিনিয়ত বলা লাগে। তো এই কথাগুলো ইংলিশে আপনি কেমনে ট্রান্সলেট করবেন? এগুলা করতে হবে
এই যে দেখেন লেট অ্যালোন, লেট অ্যালোন অর্থ হচ্ছে দূরের কথা। সাবজেক্ট প্লাস ভার্ব, তারপর আপনাকে ইজি টাস্ক, দুইটা কাজের ভিতরে যে কাজটি মোস্ট ইজি মোস্ট ইম্পর্টেন্ট এটা আপনাকে ব্যবহার করতে হবে। ইজিয়ার, এইটা ইজিয়েস্ট, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস ইজি টাস্ক অর্থাৎ সহজ কাজটি প্লাস লেট অ্যালোন দিবেন, তারপর কঠিন কাজটি দিতে হবে। যেমন দেখেন, আমি মোটরসাইকেল চালানো তো দূরের কথা, বাইসাইকেল চালাতে পারি না, সাইকেল চালাতে পারি না, সাইকেল ইংরেজি সাইকেল। তো কি বলতে হবে, সাইকেল চালানো কঠিন না মোটরসাইকেল চালানো কঠিন? সাইকেল চালানো কঠিন, এটা শেখা বেশি কঠিন। তাহলে বলা হচ্ছে আই ক্যান নট ড্রাইভ সাইকেল। সহজ কাজটা আগে দিবেন, এরপর আপনাকে লেট অ্যালোন ব্যবহার করতে হবে। কি করতে হবে? লেট অ্যালোন আ মোটরসাইকেল। কঠিন কাজটা পরে দিবেন। যেমন দেখেন, তুমি বাঘ তো দূরের কথা, একটি বিড়ালও মারতে পারবে না। কি হবে? ইউ উইল নট, ইউ উইল নট বি এবল টু কিল আ ক্যাট, লেট অ্যালোন আ টাইগার। অর্থাৎ সহজ কাজটি আগে দিবেন, তারপর কঠিন কাজটি দিতে হবে। ইউ উইল নট বি এবল টু কিল আ ক্যাট, লেট অ্যালোন টাইগার। অর্থাৎ প্রথমে সাবজেক্ট কি ইউ, তারপর কি ভার্ব। এই যে উইল নট বি এইবল, এইটা টোটালি কিন্তু ভার্ব। তুমি সক্ষম হবে না, উইল বি এইবল সক্ষম হওয়া, আর সক্ষম হবে না নেগেটিভ, তাহলে কি হবে? ইউ উইল নট বি এইবল টু কিল আ ক্যাট। তারপর কি? লেট অ্যালোন টাইগার, লেট অ্যালোন টাইগার। লেট অ্যালোনটা দুইটা বাক্যের মধ্যে বসাতে হবে। সে পরীক্ষায় প্রথম হওয়া তো দূরের কথা, পাসই করতে পারবে না। হি উইল নট বি এইবল টু পাস ইন দ্য এক্সাম, লেট অ্যালোন স্টুড ফার্স্ট। তাহলে এটা লেট অ্যালোনের একটা ব্যবহার, এর অর্থ হচ্ছে দূরের কথা। দেখেন প্রত্যেকটা রুল আমি শিখাই দিচ্ছি, কিন্তু এই রুল ব্যবহার করে আপনারা আপনাদের বাসায় বা আপনাদের যখনই সময় পাবেন একটু এই রুলগুলা দিয়ে, স্ট্রাকচার গুলো দিয়ে একটু বাক্য তৈরি করবেন, খাতায় লিখবেন অথবা ফোনে রেকর্ড করবেন। একদিন একটু করে দেখেন না, আমার কথাটা একটু কাজে লাগান। আপনারা রেকর্ড করবেন আপনার কথাগুলো, এবার পরবর্তীতে আবার শুনবেন, দেখবেন নিজের কাছেও অনেক ভুলটা ধরতে পারবেন। তো এখানে আরেকটা রুল দেখতে পাচ্ছি, আই থিঙ্ক অফ, একসঙ্গে বসাতে হবে। আই থিঙ্ক অফ, আমি ভাবছি। আই থিঙ্ক অফ এর অর্থ হচ্ছে আমি ভাবছি। যেমন আমি ইংরেজি শিখবো বলে ভাবছি, আমি ফোনে কথা বলবো বলে ভাবছি, আমি বিরিয়ানি খাবো বলে ভাবছি। তো এইভাবে কিভাবে করব? আই থিঙ্ক অফ, দেখেন একত্রে বসাতে হবে। আই থিঙ্ক অফ, কি করতে হবে? বাক্যগুলো একসঙ্গে বসাবো। আই থিঙ্ক অফ লার্নিং ইংলিশ, অর্থাৎ আই থিঙ্ক অফ এরপর যে ভার্বটা বসাবেন লার্ন, এখানে ভার্ব হচ্ছে লার্ন, এর সঙ্গে আইএনজি দিতে হবে। I think of learning English. I think of talking over the phone. I think of talking over the phone. আমি ফোনে কথা বলবো বলে ভাবছি, আমি এক কাপ চা খাবো বলে ভাবছি, ভাবিতেছি। I think of having a cup of tea. হুম। তো এই বাক্যগুলো দেখেন আমাদের সোহাগ স্যারের যে বইটা রয়েছে, স্পিক ইংলিশ উইথ সোনামুখ, এই যে বইটা আপনারা দেখতে পাচ্ছেন, এই বইতে এই রুলগুলা খুব সুন্দর করে আমি যা পড়াচ্ছি এই বই থেকে কিন্তু আমি তুলে ধরছি। এই বইতেই এই শিটগুলা রয়েছে। এটা সম্ভবত চ্যাপ্টার 35, আমাদের 35 চ্যাপ্টারে কিন্তু এই রুলগুলা রয়েছে। তো এইটা যদি আপনারা কেউ নেন, তাহলে আমাকে হোয়াটসঅ্যাপে কল দিবেন, এবং এই একটি মাত্র বইয়ের মাধ্যমে যারা ইংরেজি ভাষাটা মোটেই পারেন না এবং পারবো না বলে ছেড়ে দিয়েছেন, স্যার দীর্ঘদিনের গবেষণা করে এবং স্যারের সঙ্গে আমিও থেকে সহযোগী হিসাবে এই বইটা রচনা করেছি। এই বইয়ের মাধ্যমে অনেক কঠিন কঠিন গ্রামারের বিষয়কে সহজভাবে উপস্থাপন করা হয়েছে। প্রতিদিন অনেক কপি, দেখেন এই যে গুছিয়ে দেখাচ্ছি আপনাদের, সাজিয়ে রেখেছি। দেশের বিভিন্ন প্রান্তে এই বইগুলা চলে যায়, যারা অর্ডার করে তাদের ঠিকানা এটা পাঠিয়ে দেই। তো আপনারা যদি নিতে চান আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে বা স্যারের ওয়েবসাইটে একটু নক করবেন, ঠিক আছে? বই কিনে কেউ কখনো দেউলিয়া হয় না। আমি যেখানে পড়াচ্ছি এই লেসনগুলা, আপনি যদি বইটা একটু মেলে ধরেন, দেখবেন আপনার পড়াটা অনেক সহজ হয়ে যাবে। কারণ আমি এখানে পড়াচ্ছি, আপনার কাছে যদি একটা হার্ড কপি থাকে আপনি ইজিলি বুঝতে পারবেন। আমি যেখানে পড়াচ্ছি সেই পেজে আপনি মেলে ধরবেন, সেখানে আপনি পড়বেন। তো দেখেন এটা হচ্ছে আই থিঙ্ক অফ, বা যে কোনো থিঙ্ক অফ সাবজেক্টের পরে। আমি পবিত্র কুরআন তেলাওয়াত করব বলে ভাবছি, আই থিঙ্ক অফ রিসাইড দ্য হোলি কুরআন। আমি এক কাপ চা খাবো বলে ভাবছি, আই থিঙ্ক অফ হ্যাভিং আ কাপ অফ টি। দেখেন এই যে বাক্যটা কেবল আমি দেখালাম, এরকম কিন্তু স্ট্রাকচার আছে। তাকে সারাদিন কাজ করতে হয়, হি হ্যাজ টু ওয়ার্ক অল ডে লং, হি হ্যাজ টু ওয়ার্ক অল ডে লং। তো এই যে রুলগুলা দেখাচ্ছে, এই রুল ব্যবহার করেই কিন্তু আমাদের কথা বলা শিখতে হবে। তো আমি এই রুলগুলো আবারও দেখাবো। আমি একটু প্রেজেন্টেশন নিব, বা গত ক্লাসে আমাদের যে পড়া দেওয়া ছিল সেই পড়াটা আমি এখন একটু নিব। কে জানি কি বলছেন, বলুন প্লিজ। হ্যাঁ, প্রশ্নটা কি বলেন?
সাবজেক্টটা পড়াচ্ছিলেন না, যে কি যেন ছিল, ওই যে তাকে কি সারাদিন কাজ করতে হয়? হ্যাঁ হ্যাঁ, হ্যাভ টু এর ব্যবহার বলেন। হ্যাঁ, ইস টু এম টু আর টু হয়। যেমন আমাকে খেতে হয়, আই অ্যাম টু ইট, আমাকে যেতে হয়, আই অ্যাম টু গো। কিন্তু তাকে করতে একটা দুইটা রুলও দিলে হবে, আপনি যে কোনো একটা ব্যবহার করতে পারবেন। কিন্তু হ্যাভ টু এটা একটা বাধ্যবাধকতা বোঝায়। যেমন একজন কৃষককে কাজ করতেই হয়, অর্থাৎ কাজ করলে তার পরিবার চলবে, না করলে চলবে না। আপনি বলছেন যে আই অ্যাম টু ইট রাইস, আমাকে ভাত খেতে হয়, এটা স্বাভাবিকভাবে বলা হচ্ছে। কিন্তু যদি বলবেন আই হ্যাভ টু ইট রাইস, আমাকে ভাত খেতে হয় বা আমাকে ভাত খেতে হবে, উইল হ্যাভ টু এইটা দিলে একটু বেশি জোর প্রয়োগ করা বোঝায়। এছাড়া আর তেমন কিছু না। আশা করি উত্তরটা পেয়েছেন। তো দেখেন, গত ক্লাস আমার যে প্রেজেন্টেশন ছিল বা যে বিষয়ের আমার পড়া দেওয়া ছিল, এটা আমাকে একটু বলবেন। মৌসুমী দত্ত, প্লিজ, কোন বিষয়ের উপর দেওয়া ছিল একটু হেল্প করবেন প্লিজ। হুম হুম ডে 8, থ্যাংক ইউ। তো ডে 8 থেকে প্রথমে কে বলবেন, কে ইচ্ছাকৃতভাবে বলতে চান? ডে 8, হ্যাঁ বলুন। একজন বলবেন আর সবাই মিউট রাখবেন, একজন বলবেন, সবার ফোন মিউট থাকবে। শুরু করতে হবে দ্রুত। হ্যাঁ শুনতে পাচ্ছি, বলেন ডে 8 থেকে। ওয়ালাইকুম সালাম, শুরু করেন। হুম। ছিল রাজা, দেয়ার ওয়াজ এ কিং। ফুলগুলো তাজা ছিল, দি ফ্লাওয়ার ওয়ার ফ্রেশ। 1 মিনিট, আপনাকে একটু থামাতে হচ্ছে প্লিজ, 1 মিনিট। দেখেন, আমি এখানে বলছি, কেবল এমডি মামুন মনে হয় কথা বলছিলেন, তো যে কথা বলবে বাকিরা একটু মিউট করে রাখেন। এখানে পাশে কার জানি বাচ্চা কান্না করছে, একটু মিউট করে রাখেন। যে কথা বলবে শুধু সেই আনমিউট করবে প্লিজ। আমার কথাটা একটু সবাই খেয়াল করেন। এখানে আমি যদি আনমিউট করি, বারবার আমাকে আনমিউট করতে হচ্ছে, আমাকে তো অন্য কাজও করতে হয় পড়ানোর ভিতরে, তাই না? শীটটা আমি বের করছি, অন্যদিকে যেতে হচ্ছে। তো আপনারা নিজেরা একটু এই দায়িত্বটা নেন প্লিজ। সবাই মিউট করে রাখেন, যে কথা বলবে সেই আনমিউট করবেন। হ্যাঁ বলুন, এবার শুরু করেন। থ্যাংক ইউ। হুম আমি সকালে এসেছি, আই হুম হ্যাভ কাম ইন দ্য মর্নিং টুডে। ছেলেটা বোকা ছিল, দি বয় ওয়াজ ফুলিশ। আমি একটি ছাতা কিনেছিলাম, আই হ্যাভ বট অ্যান আমব্রেলা। আমরা সকালে রওনা হলাম, উই হ্যাভ লেফট ইন দ্য মর্নিং। আমি নদীতে গোসল করলাম, আই ওয়ার শাওয়ারিং ইন দ্য রিভার। পলি চারটি আম কিনেছিল, পলি হ্যাড বট ফর না না না, ফোর হ্যাড বট হবে কেন? হ্যাড বট হবে কেন? আপনি কোন নিয়মে করতেছেন? এটা পাস্ট কোন টেন্সের নিয়মে করলেন? পলি হ্যাড বট। কিনেছিল। কিনেছিল কোন টেন্স ব্যবহার করে বলতে চাচ্ছেন বলুন? কোনটা ব্যবহার করছেন, পাস্ট ইনডেফিনিট না পাস্ট পারফেক্ট? পারফেক্ট স্যার। তাহলে পলি চারটে পারফেক্ট আর ইনডেফিনিটের পার্থক্য কি বলেন? আপনার মাধ্যমে সবাই শিখবে, বলেন। পলি 4টি আম কিনেছিল, এটা পাস্ট ইনডেফিনিটের নিয়মে বলেন তো। সবাই শুনবেন ভালো করে। পলি 4টি আম কিনেছিল, এটা পাস্ট ইনডেফিনিটের নিয়মে কি হবে? পলি বট। পলি পলি বট। বট। দেখেন, পলি বট ইয়েস, থ্যাংক ইউ। অর্থাৎ পলি হচ্ছে সাবজেক্ট, পলি হচ্ছে সাবজেক্ট, তারপর ভার্বের ভি টু ফর্ম, তারপর অবজেক্ট। আমি চারটি আম পলি কিনেছিলাম, বট ফোর ম্যাঙ্গো। আমি চারটি আম কিনেছিলাম, আই বট 4 ম্যাঙ্গোজ। সুমন চারটি আম কিনেছিল, সুমন বট 4 ম্যাঙ্গোজ। তারা চারটি আম কিনেছিল, দে বট 4 ম্যাঙ্গোজ। কিন্তু এটা যদি পাস্ট পারফেক্টের নিয়মে করেন তাহলে কি হবে? তখন হ্যাড আনতে হবে, দে হ্যাড বট 4 ম্যাঙ্গোজ। তো এখানে আপনাকে বলতে হবে, স্যার পাস্ট ইনডেফিনিটের গঠন প্রণালী এইটা, পাস্ট পারফেক্টের গঠন প্রণালী এইটা। বাংলা শুনতে একই হলেও ইংলিশে কিন্তু বাক্য দুইটা দুই রকম হবে। এখানে স্ট্রাকচারটা বলতে হবে, অর্থাৎ টেন্সটা। আমি আবারও বলছি, টেন্সটি সবার খুব ভালোভাবে জানতে হবে। এই ইংলিশ ল্যাঙ্গুয়েজের জননী বলা হয় টেন্সকে, মাদার বলা হয়। তো এই মাদারকে ভালোভাবে জানতে হবে, চিনতে হবে, বুঝতে হবে। 12টি টেন্স আপনি নাইবা জানলেন। হ্যাঁ, হ্যাড দিলে হবে। হ্যাঁ বলেন। আমি উই স্টার্টেড ইন দ্য মর্নিং, উই স্টার্টেড আমরা যাত্রা করেছিলাম বা রওনা করেছিলাম। আর যদি আপনি হ্যাড ব্যবহার করেন, তখন উই হ্যাড স্টার্টেড, অর্থাৎ হ্যাভ, হ্যাড, এটা দিলে ভার্বের ভি3 ফর্ম হবে। আবার আপনি এটা যদি পাস্ট পারফেক্টের নিয়মে করেন অরিজিনাল ভাবে, তাহলে এটা বলতে হবে তারা আসার আগে আমরা রওনা হয়েছিলাম, অথবা বাবা বাড়িতে পৌঁছানোর পূর্বে আমরা রওনা হয়েছিলাম। এখানে আগে পরে দিয়েও করা যায় পাস্ট পারফেক্টে, আবার জেনারেল পাস্ট পারফেক্টেও করা যায়, কিন্তু ওই পাস্ট ইনডেফিনিট এবং পাস্ট পারফেক্ট শুনতে একই হয়। যদি বললাম সে ভাত খেয়েছিল,
সে ভাত খেয়েছিল, এইটা পাস্ট ইনডেফিনিটে করতে পারবেন হি এট রাইস। হি ইট এর ভি2 ফর্ম হচ্ছে এট, হি এট রাইস, সে ভাত খেয়েছিল। আর যদি বলেন হি হ্যাড ইটেন রাইস দিতে হবে, হি হ্যাড ইটেন রাইস। হ্যাজ হ্যাভ হ্যাড দিলে, হ্যাঁ কোনটা বট আউট কি গট আউট আমরা সকাল স্টার্টেড, না গট আউট তো ওখানে, হ্যাঁ ওখানে লিভ দেওয়া যায়। শোনেন এখানে আপনারটা আমি পুরাপুরি ভুল বলবো না, পুরাপুরি ভুল বলবো না, তবে এইটা দিলে বেশি ভালো হয়। স্টার্ট মানে যাত্রা করা, উই স্টার্টেড ভেরি আর্লি ইন দা মর্নিং, এটা দিলে হয় যে আমরা খুব সকালে রওনা দিয়েছিলাম। এটা আপনি যেটা বলছেন ওটা একদিক থেকে সঠিক হয়। লিটারেচার শোনেন, একটা অঙ্ক আপনি করে উত্তর মিলালেন, আমিও করে উত্তর মিলাবো, আপনি কি আমার অঙ্ক কেটে দিতে পারবেন? আমি ভিন্ন নিয়মে করতেও পারি। এখানে লিটারেচার এটা অনেকভাবে অনেক কিছু বলা যায়। যাই হোক, তারপর বলেন, হ্যাঁ আপনি বলে যান, আপনার সবগুলো ঠিক হচ্ছে। পলি 4টি আম কিনেছিল, এরপর তিনি গত রাতে বাড়ি গিয়েছেন। হি হ্যাজ গন হোম yesterday night. ইয়েস, না এখানে একটু ভুল হয়ে গেল। এই দেখেন, এইগুলো শিখতে হবে, এগুলো জানতে হবে। ব্যাপারটা কি, তিনি গত রাতে বাড়ি গিয়েছেন, এই যে কোনো বাক্যে, ভালোভাবে শুনে রাখেন, কোনো বাক্যে যদি গত চিহ্নের উল্লেখ থাকে, আবারও বলি, কোনো বাক্যে যদি গত শব্দটি লেখা থাকে, চোখ বন্ধ করে মনে করবেন ওই বাক্যটি পাস্ট ইনডেফিনিট টেন্সে হবে। অর্থাৎ যেমন বাবা গতকাল বাড়ি আসিয়াছেন, এই বাক্যটা যদিও লেখা যায়, বলার সময় বলা যায় না। বাবা, এটা মনে মনে এইভাবে ধরে নিতে হবে, বাবা গতকাল বাড়ি এসেছিলেন। গত চিহ্নের উল্লেখ থাকলে, এই যে তিনি গত রাতে বাড়ি গিয়েছেন, এখানে বলতে হবে তিনি গত রাতে বাড়ি গিয়েছিলেন। অর্থাৎ এটা পাস্ট ইনডেফিনিটের নিয়মে করবেন। হি ওয়েন্ট হোম লাস্ট নাইট, হি ওয়েন্ট হোম লাস্ট নাইট। দেখেছেন, তাহলে এগুলো বললে ভুলগুলো ধরা পড়ে, এইভাবে কিন্তু শিখবেন। তারপর সিংহটি খাঁচার ভেতর ছিল। Lion was inside the cage. হ্যাঁ, ইনসাইড অফ দ্য কেজ, হ্যাঁ খাঁচার Of ভিতরে। the cage. হ্যাঁ হ্যাঁ শিক্ষক আমাদের উপদেশ দিয়েছিল। হ্যাঁ Sir had হুম। us advice. অথবা সহজে বলতে পারেন টিচার গেভ আস অ্যাডভাইস, আমাদের উপদেশ দিয়েছিলেন। Sir gave us আস advice. অ্যাডভাইস, হ্যাঁ। অথবা অ্যাডভাইস কে ভার্ব দিয়েও করা যায়, Sir, ভার্ব কে দিয়েও করা, হ্যাঁ ঠিক আছে, বলুন তারপর। সমস্যাটি সমাধান করেছিলাম। হ্যাঁ, We had solved the problem. আর পাস্ট ইনডেফিনিটে হবে উই সলভড দ্য প্রবলেম, SOLVED। হ্যাঁ ধন্যবাদ, আপনি অনেকগুলো বলেছেন। বশির উদ্দিন, আপনাকে অনেক ধন্যবাদ। সবাইকে একটু সুযোগ দিতে হবে, হ্যাঁ ধন্যবাদ, অনেক ধন্যবাদ। লুবনা আক্তার, প্লিজ আনমিউট করেন। আমাদের একজন নতুন পার্টিসিপেন্ট লুবনা আক্তার, ক্যান ইউ হিয়ার মি? লুবনা, অনেক বৃষ্টি হইতেছে স্যার, আমার কথা আপনারা বুঝবেন না। থ্যাংক ইউ। কোথায় এটা, আপনার কোন জেলা বলেন, কোথায় বৃষ্টি হচ্ছে? জগন্নাথপুর উপজেলা, সুনামগঞ্জ ডিস্ট্রিক্ট। থ্যাংক ইউ। দেখছেন, তাহলে আমরা এখন বসে কত জায়গায়, আমি বরিশাল বসে ক্লাস নিচ্ছি এখন, এখানে কিন্তু বৃষ্টি হচ্ছে না, তো জগন্নাথপুর উপজেলা সুনামগঞ্জে বর্ষা হচ্ছে। অনেক ভালো লাগলো। যাই হোক, এরপর আর কে বলতে পারবেন? মামুন, হ্যাঁ এমডি মামুন বলেন। আপনি এইখান থেকে বলবেন, এই যে আমরা বাইরে গেলাম না, 18 নাম্বার থেকে বলবেন। প্রশ্ন একটু পরে নিচ্ছি, বলেন। এমডি মামুন বলেন, আমরা বাইরে গেলাম না, অর্থাৎ এটা এইভাবে সাজাবেন, আমরা বাইরে গিয়েছিলাম না। হুম, উই ওয়েন্ট আউটসাইড, এটা হচ্ছে অ্যাফার্মেটিভে করে দিলাম। আর এইবার নেগেটিভ করেন, উই ওয়েন্ট আউটসাইড, কি হবে? উই ওয়েন্ট আউটসাইড। না, এটা তো আমি অ্যাফার্মেটিভ বলছি, এখানে নেগেটিভ আছে। আমরা বাইরে গেলাম না। দেখেন, সাউন্ড ক্লিয়ার না হলে যারা ক্লাসে শোনে, অন্য যারা পার্টিসিপেন্ট, এরা বুঝতে পারে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উই ডিড নট, ডিড দিলে, ডিড দিলে ভার্বের প্রেজেন্ট ফর্ম দিবেন। যে কথা বলবেন তার কথাগুলো যেন স্পষ্ট হয়। এমডি মনোয়ারুল হক আছেন? আচ্ছা স্যার, আমি কত নম্বর থেকে বলবো স্যার? হ্যাঁ থ্যাংক ইউ, আপনি বলেন, এখান থেকে বলেন, 18 নাম্বার থেকে। আমি বের করে দিয়েছি, এখানে দেখে বলেন। আমরা আমরা বাইরে গেলাম না, উই ডিডন্ট গো আউট। তোমরা সময় চাইলে না, ইউ ডোন্ট ওয়ান্ট টাইম। করিম গতকাল আসেনি, করিম ডিড নট কাম yesterday। হুম, তোমরা আমাকে সাহায্য করোনি, হুম, ইউ ইউ ডিড নট হেল্প মি। হুম, মহিলাটি মিথ্যা কথা বললো না, হুম, দা উমেন ডিড নট লাই। হুম, তাহারা ক্লাসে গোলমাল করেনি, হুম, দে ডিড নট মেক নয়েজ ইন ক্লাস। হুম, তারা কথা তৈরি করলো না, হুম, দে দে ডিড নট মেক এ হাউস।
থ্যাংক ইউ, আপনি অনেকগুলা বলেছেন। সাউন্ডটা আরেকটু ক্লিয়ার করতে হবে, দেখি সাউন্ড ক্লিয়ারে কে বলতে পারে। এমডি আসাদুজ্জামান, এমডি আসাদুজ্জামান প্লিজ আনমিউট করেন একটু। ক্যান ইউ হেয়ার মি? Yes, sir. I can hear you. ইয়েস আই ক্যান হেয়ার ইউ, থ্যাংক ইউ। ইংলিশে বলতে হবে সব কথা, হ্যাঁ। তো আপনি এখান থেকে করেন, তারা ঘরটা তৈরি করলো না, বলেন। দে ডিড নট They did not make a house. হাউস। কবির গাড়ি চালিয়েছিল। কবি drive a car. না, এই দেখেন, এই জন্য আমি বলি, আমি এই জন্য বলি আপনাদেরকে, আমি এই জন্য বলি আপনাদেরকে ভার্ব ফর্ম মুখস্থ করতে হবে। এই জন্য আমি বলি যে ভার্ব ফর্ম, কবির গাড়ি চালাচ্ছিল, বাক্যটা আমি একটু ভুল বলেছিলাম। কবি গাড়ি, কবির একজনের নাম, সে গাড়ি চালাচ্ছিল, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, তাই না? তো এইখানে আপনি ড্রাইভ বলেছেন, তো এটা আমি যদি বলি পাস্ট ইনডেফিনিটে, কবির একটি গাড়ি চালিয়েছিল। তো ড্রাইভ শব্দের অর্থ আমরা সবাই জানি, প্রত্যেকে ড্রাইভ মানে চালানো। কিন্তু আমরা কি এইটা জানি ড্রাইভের ভি2 কি হবে, অর্থাৎ পাস্ট ফর্ম কি হবে? ড্রাইভের পাস্ট ফর্ম হবে ড্রোভ, DROVE, মনে রাখবেন সবাই। আর ড্রাইভের ভি3 ফর্ম হবে ড্রিভেন, ড্রাইভ, ড্রোভ, ড্রিভেন। তো এই শব্দগুলা যদি আমরা ভালোভাবে মুখস্থ না করি, কনজুগেশন অফ ভার্বের শীট আপনাদেরকে আমি অনেক আগে দিয়ে রেখেছি, অনেক। আমি একটা শীট একটা ব্যাচে নতুন যারা ক্লাসে জয়েন করে তাদের সুবিধার্থে অনেকবার করে দেই। এই কনজুগেশন অফ ভার্বের শীট আমি আপনাদের এই ল্যাঙ্গুয়েজ ক্লাব 03-তে না হলেও 5-6 বার করে আমি দিয়েছি। তো আপনারা ওইগুলো পড়েননি, যদি পড়তেন এখানে আপনি ড্রাইভ বলতেন না। কবির গাড়ি চালিয়েছিল, কবির ড্রোভ আকার। আর কবির গাড়ি চালাচ্ছিল, কবির ওয়াজ ড্রাইভিং আ কার। কবির গাড়ি চালাচ্ছিল কোন টেন্স? পাস্ট কন্টিনিউয়াস। কবির ওয়াজ ড্রাইভিং আ কার। আচ্ছা, তারপর বলবেন কে, দেখি। চয়ন আলী, হ্যাঁ। মৌসুমী দত্ত, এরপরে চয়ন বলবেন। মৌসুমী বলেন, আবার গোড়ায় চলে যাই, ডে 8। দেখেন এটা কিন্তু খুব কাজে দিচ্ছে আমাদের, এইভাবে করলে আমরা আগাতে পারবো। আপনার ব্রেনে যে কথাগুলো বাংলায় আসে সেইগুলো আরো অনেক আগে, 20-25 বছর আগে যারা লেখাপড়া করেছেন, দেখবেন আপনাদের সময় একটা সিস্টেম ছিল, জিটিএম সিস্টেম, গ্রামার ট্রান্সলেশন মেথড। এখানে আমার সিনিয়র যারা রয়েছেন তারা এটা জানবেন। অর্থাৎ গ্রামার করতে প্রচুর ট্রান্সলেশন করতে হতো। তো ওই সিস্টেমেও কিন্তু ভালোভাবে ইংরেজি শেখা যায়। ট্রান্সলেশন কি? আপনার ব্রেনে যা বাংলায় আসছে ওইগুলো আপনি ইংলিশে অনুবাদ করে দিলেই তো ইংরেজিতে কথা বলা শিখে গেলেন। তো এইভাবে কিন্তু আমাদের ভালো, প্রতিদিন এইভাবে আমরা এগোবো। আপনি এখানে এসেছিলেন, মৌসুমী দত্ত, এখান থেকে বলেন। আর একটু স্পিক লাউডলি। চয়ন আলী, আপনি বলেন। হুম, এখান থেকে 1 নাম্বার থেকে, আপনি এখানে এসেছিলেন, করিম বিশ্বস্ত ছিল। না, আপনি এখানে এসেছিলেন, আর ইউ কেম হেয়ার, কোন ধরনের কথা কি বললেন এটা? হ্যাঁ, ইউ কেম হেয়ার, দ্রুত তো বলে চলে যাচ্ছেন কিন্তু সব ভুল ভাল বলছেন। আপনি এখানে এসেছিলেন, ইউ কেম হেয়ার। আমি কি এতদিন ধরে আপনাদের কি শিখাচ্ছি, আপনি শুনতে পারছেন আমাকে? কিন্তু আমার কথা তো রিপিট হচ্ছে। আচ্ছা দাঁড়ান, এটা একটু ঠিক করে নি। ওকে, তো দেখেন এখানে বললাম যে করিম, আপনি এখানে এসেছিলেন, আপনি এখানে এসেছিলেন, ইউ কেম হেয়ার। কিন্তু আপনি বলছেন যে আর ইউ কেম হেয়ার, এটা কোন ধরনের, মানে কোন দিক থেকে আপনি বিবেচনা করে বলতে চাচ্ছেন যে আর ইউ কেম হেয়ার? মানে আপনি কি বুঝাতে চাচ্ছেন বলেন, যে এইটা বুঝে আপনি এইটা বললেন, এখানে আর বসালেন কেন? আমি তো এরকম কিছু শিখাইনি। এখানে আপনি এসেছিলেন, দেখেন আমাকে একটু বলতে দেন প্লিজ। আপনি এখানে এসেছিলেন, এখানে সাবজেক্ট হচ্ছে আপনি, প্রথমে আপনি বসবে ইউ,
ইউ, তারপর এসেছিলেন, সাবজেক্টের পরে কি বসে? ভার্ব। তো এসেছিলেন এই কথাটা পাস্ট ফর্মে রয়েছে, কাম মানে আসা, আর এখানে কেম হবে, ইউ কেম, কোথায় এসেছিলেন? এখানে, তাহলে কি হবে? ইউ কেম হেয়ার, আপনি এখানে এসেছিলেন। তারপরে বলেন করিম বিশ্বস্ত ছিল। কেমন যেন হচ্ছে। হ্যাঁ, রিপিট হচ্ছে। আপনাদের কারো পাশে দুইটা ডিভাইস কি অন করা রয়েছে? একসঙ্গে দেখেন তো, দুইটা দিয়ে কেউ হয়তো ক্লাস করছে, বা যদি দুইটা ডিভাইস থাকে একটু সরিয়ে রাখেন। বারবার রিপিট হচ্ছে, ক্লাসগুলো কন্ডাক্ট করতে খুবই সমস্যা হচ্ছে। আমি তো বারবার এটা ইয়ে করে দিচ্ছি, রিপিট হচ্ছে খুব। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছেন। বলেন। হুম। মারুফ রশিদ নাকি মাশরুফ? বলেন, আপনি বলেন, মারুফ রশিদ। আচ্ছা, আমি পড়াতে থাকি, হ্যাঁ, কি একটা সমস্যা হচ্ছে এখানে, যাই হোক, আইসিটি বিষয় তো। তো দেখেন এখানে আমি এই আপনাদের পরবর্তী দিনে পড়া থাকবে হচ্ছে ডে 9। ডে 9-এর সঙ্গে আমি আরো একটা পড়া দিব, সেই পড়াটা আমি দেখাই দিব। তো এইটা ডে 9টা আগে পড়া থাকলো, এটা মনে রাখবেন। তারা পরস্পর কলহ করছিল, অর্থাৎ ঝগড়া করছিল। আমি ভাত খাচ্ছিলাম, বাবা মসজিদে যাচ্ছিলেন, দাদিমা গল্প বলছিল। প্রত্যেকটা বাক্য কিন্তু আমরা পারি, একটু খেয়াল করে দেখবেন, খুব ইজি বাক্য কিন্তু। এখানে কঠিন কোনো টেন্স বা কোনো আইটেম এখানে দেওয়া হয়নি। সে ইংরেজি পড়ছিল, কোন টেন্স? পাস্ট কন্টিনিউয়াস টেন্স। সে ইংরেজি পড়িতেছিল। আমি একটি কলম কিনছিলাম, ছাগলটি দৌড়াইতেছিল, পলি একটি ছবি আঁকছিল। আঁকছিল মানে কি? আঁকিতেছিল, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তো সবাই এই ডে 9টা করে রাখবেন। আর যদি কারো হাতে সময় থাকে, হোয়াটসঅ্যাপে রেকর্ড করে, লেখাও লাগবে না, লিখতে গেলে অনেক টাইম লাগে, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে একটু পাঠিয়ে দিবেন। এই ডে 9টা আপনাদের জন্য পড়া থাকলো। তো দেখেন আমি যে রুলগুলো আপনাদের দেখাচ্ছিলাম, সেই রুলটা আমি আবার একটু দেখাতে থাকি, তারপর আবার আপনাদের কাছে আসবো। এখানে রিপিট হচ্ছে প্রত্যেকের কথাগুলো। আমরা একটা ইম্পর্টেন্ট রুল দেখব, শুড হ্যাভ। শুড হ্যাভ শব্দের অর্থ হচ্ছে উচিত ছিল। শুড হ্যাভ শব্দের অর্থ কি বলেন তো? উচিত ছিল। যেমন, আমার কম্পিউটার শেখা উচিত ছিল, তোমার দেশের জন্য কিছু করা উচিত ছিল, রানার পরীক্ষায় প্রথম হওয়া উচিত ছিল, আমার বাইরের কান্ট্রিতে আসার আগে ইংরেজি শেখা উচিত ছিল। এই উচিত ছিল যখন আসবে, তখন আপনাকে শুড হ্যাভ ব্যবহার করতে হবে। সাবজেক্টের পরে শুড হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, ভার্বের V3 ফর্ম প্লাস এক্সটেনশন। শুড হ্যাভ উচিত ছিল, কি হবে? ইউ, আমার কম্পিউটার শেখা উচিত ছিল, আই শুড হ্যাভ লার্নড কম্পিউটার। তোমার দেশের জন্য কিছু করা উচিত ছিল, ইউ শুড হ্যাভ ডান সামথিং ফর দ্য কান্ট্রি। রানার পরীক্ষায় প্রথম হওয়া উচিত ছিল, রানা শুড হ্যাভ স্টুড ফার্স্ট। রানা শুড হ্যাভ কি হবে? স্টুড ফার্স্ট। রানার পরীক্ষায় প্রথম হওয়া উচিত ছিল। এই প্রথম হওয়া বা উচিত ছিল, এই উচিত ছিল থাকলে আমরা জানি শুড মানে উচিত, আর শুড হ্যাভ মানে উচিত ছিল। দেখেন এই স্ট্রাকচার ব্যবহার করে যত বাক্য রয়েছে উচিত ছিল, এই বাক্যগুলো আপনি শুড হ্যাভ ব্যবহার করে করতে পারবেন। আমার কাজটি যথাসময়ে শেষ করা উচিত ছিল, তাদের প্রচুর বই পড়ার উচিত ছিল, তোমার প্রতিদিন ব্যায়াম করা উচিত ছিল। এই বাক্যগুলো আমরা শুড হ্যাভ ব্যবহার করব। নেক্সট দেখব, আই অ্যাম হ্যাভিং আ হার্ড টাইম প্লাস আইএনজি যুক্ত, অর্থাৎ কোনো কিছু আইএনজি যুক্ত ভার্ব, কোনো কিছু করতে সমস্যা হচ্ছে, এমন থাকলে আই অ্যাম হ্যাভিং আ হার্ড টাইম, আই অ্যাম হ্যাভিং আ হার্ড টাইম প্লাস আইএনজি যুক্ত ভার্ব। যেমন দেখেন, আমার গানগুলি ডাউনলোড করতে সমস্যা হচ্ছে, আই অ্যাম হ্যাভিং আ হার্ড টাইম ডাউনলোডিং দিস সংস। তোমার প্রশ্নগুলির উত্তর দিতে আমার সমস্যা হচ্ছে, আই অ্যাম হ্যাভিং আ হার্ড টাইম অ্যান্সারিং ইয়োর কোয়েশ্চেন্স। এখানে দুইটা দিয়েছি, বাদ বাকিগুলো আপনারা করবেন কিভাবে। আমার ঢাকায় যেতে সমস্যা হচ্ছে, আমার শরীর চর্চা করতে সমস্যা হচ্ছে, আমার ঘুমাতে সমস্যা হচ্ছে।
এই বাক্যগুলো আই অ্যাম হ্যাভিং হার্ড টাইম, তারপর যে ভার্বটি বসবে ওই ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করতে হবে। এটা হচ্ছে আই অ্যাম হ্যাভিং হার্ড টাইম প্লাস আইএনজি যুক্ত ভার্বের একটা নিয়ম। নেক্সট কি রয়েছে, দেয়ার ইজ সামথিং রং উইথ, এরপর নাউন বসাতে হবে। দেয়ার ইজ সামথিং রং উইথ, হেয়ার ইউ ক্যান সি দেয়ার ইজ সামথিং রং উইথ, এইটার অর্থ হচ্ছে কোনো কিছুতে সমস্যা হয়েছে, কোনো কিছুতে সমস্যা হয়েছে। যেমন আমরা বলি না, যেমন আমার এই যে কম্পিউটারে হয়তো বা আপনাদের কারো একটা ডিভাইসে সমস্যা হয়েছে, তার জন্য রিপিট হচ্ছিল কথাগুলো একটু আগে, তো বলতে পারেন আমার কম্পিউটারে সমস্যা হয়েছে, দেয়ার ইজ সামথিং রং উইথ কম্পিউটার। আমার মোবাইলে সমস্যা হয়েছে, দেখবেন অনেকের মোবাইলে চার্জ থাকে না, ক্যামেরায় সমস্যা হয়, ডিসপ্লেতে সমস্যা হয়, এই বাক্যগুলো আপনি কি করে বলবেন? আমার মোবাইলে সমস্যা হচ্ছে, দেয়ার ইজ সামথিং রং উইথ মাই মোবাইল। আমার সার্টিফিকেটে সমস্যা হয়েছে, দেয়ার ইজ সামথিং রং উইথ মাই সার্টিফিকেট। আমার টেলিভিশনে সমস্যা হয়েছে, দেয়ার ইজ সামথিং রং উইথ মাই টেলিভিশন, উইথ মাই টিভি। তো দেখছেন এই বাক্যগুলা কিন্তু আমরা দেয়ার ইজ সামথিং রং উইথ প্লাস নাউন ব্যবহার করে তৈরি করব। আমি শুনেছি যে, কি বলবো দেখেন, আমি শুনেছি যে, আই হ্যাভ হার্ড দ্যাট, আই হ্যাভ হেয়ার্ড দ্যাট। আমি শুনেছি যে তুমি ইংরেজি শেখো। আমি শুনেছি ইংলিশ গ্রুপ শিক্ষার্থীদের জন্য উপকারী। আমি শুনেছি সে খুব মেধাবী। আমি শুনেছি সে আজ দেশে আসবে। এই ধরনের বাক্যগুলো আমরা আই হ্যাভ হেয়ার্ড দ্যাট এই বাক্য দিয়ে, এই স্ট্রাকচার দিয়ে গঠন করব। তো দেখেন এখানে কি বলছি, আই হ্যাভ হার্ড দ্যাট ইউ লার্ন ইংলিশ, আমি শুনেছি তুমি ইংরেজি শেখো। আমি শুনেছি ইংলিশ গ্রুপ শিক্ষার্থীদের জন্য উপকারী, আই হ্যাভ হার্ড দ্যাট ইংলিশ গ্রুপ ইজ বেনিফিটেড বা বেনিফিশিয়াল ফর দ্য স্টুডেন্টস। আমি শুনেছি সে খুব মেধাবী, আই হ্যাভ হার্ড দ্যাট হি ইজ ভেরি ট্যালেন্টেড, আই হ্যাভ হার্ড দ্যাট হি ইজ ভেরি ট্যালেন্টেড। আমি শুনেছি তুমি ভালোভাবে পড়াশোনা করো, আই হ্যাভ হার্ড দ্যাট ইউ স্টাডি ওয়েল। হাউ অফেন দিয়ে বাক্য গঠন করতে হবে, হাউ অফেন। এই হাউ অফেন শব্দের অর্থ হচ্ছে কতবার। হাউ অফেন শব্দের অর্থ কি, কতবার। তুমি কতদিন পর পর ব্যায়াম করো, হাউ অফেন ডু ইউ এক্সারসাইজ। তুমি কতদিন বা এটা কতদিন পর পর, হ্যাঁ কতদিন, হাউ মানে হচ্ছে কত আর হাউ অফেন মানে কতবার বা কতদিন পর পর। তুমি কতদিন পর পর তোমার মা বাবার সঙ্গে দেখা করো, হাউ অফেন ডু ইউ মিট, মিট মানে সাক্ষাৎ করা বা দেখা করা, হাউ অফেন ডু ইউ মিট ইউর প্যারেন্টস। তুমি কতদিন পর পর তোমার পাসওয়ার্ড পরিবর্তন করো, আমরা ফেসবুকে পাসওয়ার্ড পরিবর্তন করি না, তা বলছে তুমি কতদিন পর পর পাসওয়ার্ড পরিবর্তন করো, হাউ অফেন ডু ইউ চেঞ্জ ইউর পাসওয়ার্ড। তুমি কতদিন পর পর পার্কে যাও, হাউ অফেন ডু ইউ গো টু পার্ক। দেখছেন তাহলে এগুলা হাউ অফেন ব্যবহার করে এই বাক্যগুলো আমরা বলতে পারবো, হাউ অফেন। এরপর একটা রুল দেখাবো, আই উইল বি এইবল টু, এর অর্থ হচ্ছে আমি পারবো। আই উইল বি এইবল টু এর অর্থ হচ্ছে আমি পারবো, আমি করতে পারবো, আই উইল বি এইবল টু ডু। আমি আসতে পারবো, আই উইল বি এইবল টু কাম। আমি যেতে পারবো, আই উইল বি এইবল টু গো। আমি আসতে পারবো না, ওই উইল নট কে ওয়ন্ট বলতে হবে, আই ওয়ন্ট বি এইবল টু কাম। আমি যেতে পারবো না, আই ওয়ন্ট বি এইবল টু গো। আমি কাজটি করতে পারবো, আই উইল বি এইবল টু ডু দ্য ওয়ার্ক। আমি কাজটি করতে পারবো না, আই ওয়ন্ট বি এইবল টু ডু দ্য ওয়ার্ক। দেখছেন, তারপরে একটা রুল দেখাবো, অনেকগুলা রুল এখানে খুব ইম্পর্ট্যান্ট, এগুলো আপনারা দেখবেন। এই শীট আমি আপনাদের দিয়ে রেখেছি, যারা বই পড়ে বাসায় সময় দেয় তারা কিন্তু এগুলো দেখে, প্রশ্ন করে। আই লাইক দ্য ওয়ে, উড ইউ মাইন্ড, দেখেন এই রুলটা আপনাদের দেখাই, খুব ইম্পর্ট্যান্ট একটা রুল। বলা হচ্ছে উড ইউ মাইন্ড এর সঠিক ব্যবহার। আপনি যদি ভদ্রভাবে কাউকে কোনো সুপারিশ করতে চান তখন ব্যবহার করবেন উড ইউ মাইন্ড প্লাস ভার্বের পর আইএনজি। ভদ্রভাবে, যেমন আপনি কি একটু সরে বসবেন, আপনি কি একটু সরে বসবেন, এই বাক্যটা কিভাবে বলবেন, উড ইউ মাইন্ড মুভিং অ্যাসাইড প্লিজ, অ্যাসাইড মানে সরে বসা, উড ইউ মাইন্ড মুভিং অ্যাসাইড প্লিজ, অর্থাৎ উড ইউ মাইন্ড প্লাস ভার্বের পর আইএনজি দিতে হবে। কি দিতে হবে, উড ইউ মাইন্ড প্লাস ভার্বের পর আইএনজি দেয়। লক্ষ্য করেন এই যে রুলগুলা না, এই রুলগুলা কিন্তু অনেক খুব খুব মূল্যবান। যারা কথা বলতে চাচ্ছেন অল্প সময়ে এবং খুব ভালোভাবে, এই রুলগুলো একটু শিখে চর্চা করবেন। এই রুলগুলো মুখে সবসময় রাখবেন, দিন রাত চলার পথে বিভিন্ন জায়গায় এই রুলগুলা ব্যবহার করবেন, কথা বলতে গেলে আপনার অনেক সহজ হবে।
আমাদের প্রতিদিন এই ধরনের কথা বলা লাগে। অফিসে গিয়েছেন, বসে আছেন, অথবা বাসের ভিতরে রয়েছেন, কাউকে কোথাও যদি এই বাক্যটা বলা লাগে, আপনি কি একটু সরে বসবেন? এটা কালকেই ইউজ করবেন এই বাক্যটা। কিভাবে? উড ইউ মাইন্ড মুভিং অ্যাসাইড প্লিজ, হ্যাঁ, অথবা উড ইউ প্লিজ মুভ অ্যাসাইড। তারপর কি, দয়া করে আপনি কি আপনার নামটা বলবেন, দয়া করে আপনার কলমটা আমাকে ধার দিবেন। এই বাক্যগুলা কিন্তু আমরা এই উড ইউ প্লিজ দিয়ে আমরা ব্যবহার করতে পারি। উড ইউ প্লিজ লেন্ড মি সাম মানি, দয়া করে আমাকে কিছু টাকা ধার দিবেন। উড ইউ প্লিজ গিভ মি ইউর পেন, দয়া করে আপনার কলমটি কি আমাকে দিবেন। দেখবেন যারা ইংলিশ ম্যান বা যারা ইংরেজ, এরা কিন্তু ঘন ঘন থ্যাংক ইউ বলে এবং উড ইউ প্লিজ বলে। এখানে যারা ফরেন কান্ট্রি থেকে ক্লাস করছেন, বিশেষ করে আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডা, হংকং, বিভিন্ন দেশ থেকে, তারা এই বিষয়টা জানে যে প্রত্যেকটা কথায় ওরা থ্যাংক ইউ বলে এবং উড ইউ মাইন্ড, উড ইউ প্লিজ, অথবা বলে যে সরি, এক্সকিউজ মি, এই ওয়ার্ডগুলা কিন্তু প্রতিনিয়ত ব্যবহার করে। তো এখানে উড ইউ প্লিজ। এরপর একটা রুল দেখতে পাচ্ছি, ডোন্ট বি আপসেট, বিচলিত হইও না বা মন খারাপ করো না। কি হবে? ডোন্ট বি আপসেট, মন খারাপ করিও না, তুমি একটি সুন্দর মেয়েকে বিয়ে করবে। ডোন্ট বি আপসেট, ইউ উইল মেরি আ বিউটিফুল গার্ল। প্রথমেই ডোন্ট বি আপসেট বসাতে হবে। কি বসাতে হবে বলেন? ডোন্ট বি আপসেট। হতাশ হইও না, তুমি একদিন খারাপ সময় কাটিয়ে উঠবে। ডোন্ট বি আপসেট, ইউ উইল ওভারকাম ব্যাড সিচুয়েশন। হতাশ হইও না, তুমি একটা ভালো চাকরি পাবে। আমরা অনেকের উপদেশ দেই না এরকম, যে সে চাকরির পরীক্ষা দিতেই আছে, চাকরি পাচ্ছে না। তখন তাকে বলবেন তার পাশে গিয়ে, ডোন্ট বি আপসেট, বিচলিত হইও না, হতাশ হইও না, ইউ উইল গেট আ গুড জব। দেখছেন, এই রুলগুলা যারা জানবেন তারা কিন্তু কথা বলতে পারবেন। তো আমি ওই জায়গাটিতে আবার একটু ফিরে আসি, দেখি ঠিক হয়ে গেছে কিনা। আপনারা একটু কথা বলবেন প্লিজ। আমার শেষ। হ্যাঁ, আপনি শেষ করেন তাহলে, এখান থেকে বলেন। পলি একটা ছবি এঁকেছিল। এই যে দেখেন 9 নাম্বার, 9, পলি ডে, না আমি ডে 9-এ চলে আসছি, 8 ছিল পড়া। আপনি এখান থেকে বলবেন 13, 13। তিনি গত রাতে বাড়ি গিয়েছেন। He went to home last night. হুম, গত রাতে বাড়িতে না, গেছেন। হোমের আগে টু বসে না, হোমের আগে টু দেওয়া যায় না, এটা গ্রামাটিক্যালি রং। হি ওয়েন্ট হোম লাস্ট নাইট, হোমের আগে কখনো টু দিবেন না, এটার আলাদা একটা ব্যাখ্যা বলবো। তারপর সিংহটি খাঁচার ভিতরে ছিল। The lion was in the cage. ইন দ্য কেজ, হ্যাঁ। তারপর শিক্ষক আমাদের উপদেশ দিয়েছেন। The teacher gave us advice. অ্যাডভাইস, আমরা সমস্যাটি সমাধান করেছিলাম। তারপর সোমবার, গত সোমবারে একটি চিঠি লিখেছিল। হুম The boss wrote a letter last. লাস্ট। আমরা বাইরে গেলাম না। We didn't try. ইয়েস। চাইলেন না তিনি সময়, তোমরা সময় চাইলে না। You didn't want one time. ইয়েস, You didn't. ওয়ান টাইম, ওয়ান্ট মানে হচ্ছে চাওয়া, ওয়ান্ট বলতে হবে। থ্যাংক ইউ, অনেক ভালো বলেছেন, যতগুলা বলেছেন অধিকাংশই কারেক্ট হয়েছে। তানিয়া ইসলাম, ক্যান ইউ হেয়ার মি? নূতনরা একটু কথা বলেন প্লিজ, দেখি কে কেমন ট্রান্সলেশন পারেন, টেন্স কতটা আমি শিখাতে পেরেছি। তানিয়া ইসলাম, একটু আনমিউট করতে হবে। তানিয়া ইসলাম, বলেন। থ্যাংক ইউ। টেক টাইম বলা যাবে না? হ্যাঁ, ওয়ান টাইম বা টেক টাইম দেওয়া যাবে, দ্যার ইজ নো প্রবলেম। এক যে ছিল রাজা, এখান থেকে বলেন এটা কোন ডে? এই তো ডে 8। এক যে ছিল রাজা, এটা কে বলতে পারবেন? There was a king. হ্যাঁ, দেয়ার ওয়াজ এ কিংস। দেয়ার ওয়াজ এর আগে একটা ওয়ান্স দিতে হবে। ওয়ান্স মানে হচ্ছে, ওয়ান্স শব্দের অর্থ হচ্ছে একদা, কোনো এক সময়। হ্যাঁ, অনস দেয়ার ওয়াজ এ কিং, এটা হচ্ছে মোস্ট মানে অ্যাপ্রোপ্রিয়েট। অনস দেয়ার ওয়াজ এ কিং। ফুলগুলো তাজা ছিল, কে বলবেন? তানিয়া ইসলাম। ফ্রেশ, ফ্লাওয়ার্স আর ফ্রেশ, দা ফ্লাওয়ার্স আর ফ্রেশ। আমি আজ সকালে এসেছি। তারপর আমি আজ সকালে এসেছি। I just come to the I come I come to this morning. This morning. I have come in the morning to this. হুম, আচ্ছা, অনেক ভালো বলেছেন। তারপর আর কি ফ্লাওয়ার্স হবে না, কি ফ্লাওয়ার হবে স্যার? এখানে ফ্লাওয়ার্স হবে, ফ্লাওয়ার্স প্লুরাল করতে হবে, ফুলগুলা। হুম, হ্যাঁ, দা ফ্লাওয়ার্স দিলে বেশি ভালো হয়। দা ফ্লাওয়ার্স আর ফ্রেশ। তারপর দেখেন এখানে কে রয়েছেন। আমি একটু নূতনদের কাছে আসি।
ওয়ান্স আপন এ কিং দিলে হয় না, দেয়ার ওয়াজ এ কিং এর মধ্যে? হ্যাঁ, ওয়ান্স আপন এ কিং দিলেও হবে, অথবা ওয়ান্স বা ওয়ান্স দেয়ার ওয়াজ এ কিং এটা দিলেও হবে, বা দেয়ার ওয়াজ এ কিং। শিল্পী আক্তার, কত থেকে বলবো স্যার? আপনি প্রথম থেকেই বলবেন, এখানে ডে 8 এর প্রথম। আপনি এখানে এসেছিলেন। হুম ছিল করিম ওয়াজ ফেইথফুল। হুম মিনু বুদ্ধিমতী ছিল, মিনু ওয়াজ ইন্টেলিজেন্ট। তুমি অসুস্থ ছিল, ইউ আর সিক। এক যে ছিল রাজা, ওয়ান্স দেয়ার ওয়াজ এ কিং। ফুলগুলো তাজা ছিল, দি ফ্লাওয়ার্স ওয়ার ফ্রেশ। হুম আমি আজ সকালে এসেছি, আই হ্যাভ কাম টু দিস মর্নিং। ছেলেটি বোকা ছিল, দি বয় ওয়াজ এ ফুল। দি বয় ওয়াজ এ না, দি বয় ওয়াজ ফুল, ওয়াজ এ বলা যাবে না, অ্যাডজেক্টিভের আগে আর্টিকেল দেওয়া যায় না। হুম কথা বললো না, হুম দি ওমান ডিডেন্ট স্পিক এ লাই। হুম তারপরে হচ্ছে তাহারা ক্লাসে গোলমাল করেনি, দে ডিড নট মেক এ নয়। দে ডিড নট মেক এ নয়েজ, থ্যাংক ইউ, ভালো বলছেন। তারপর হুম রুম না, এখানে হাউস বলতে হবে, রুম না, রুম বলা যাবে না, হাউস বলতে হবে, হাউস। হুম হাউসফুল। হুম আচ্ছা, কবি গাড়ি চালাচ্ছে, কবি ওয়াজ ড্রাইভিং এ কার। অনেক ধন্যবাদ, অনেক ভালো বলেছেন, থ্যাংক ইউ। এরপর তাস, হ্যাঁ কোথায় বলেন? দি বয়স ফুল হবে, ফুল, ফুল মানে বোকা। হ্যাঁ, পুলিশটা অন্য ক্ষেত্রে ব্যবহার করে, অনেক ভালো বলেছেন, খুব ধন্যবাদ। এরপর দেখতে পাচ্ছি তাসমিয়া ফরাজি, শুনতে পাচ্ছেন? একটু আনমিউট করেন। তাসমিয়া ফরাজি, নতুনরা একটু কথা বলেন, আপনার ভুল হোক আমি কারেকশন করে দিব। এখানে ভুলের জন্য তো আপনাকে কোনো পানিশমেন্ট দেওয়া হচ্ছে না, কেন বলবেন না? যারাই কথা বলে কয়েকজন দেখছি বারবার তারা সামনে আসে, কিন্তু সবাইকে সামনে আসতে হবে। সুব্রত বিশ্বাস, ক্যান ইউ হেয়ার মি? সুব্রত বিশ্বাস, আমার একটা প্রশ্ন আছে। দাঁড়ান দেখি এরা একটু পেয়ে কথা বলুক, তারপর বলবেন। সুব্রত বিশ্বাস, সুমাইয়া দেলোয়ার, আপনারা কি শুনতে পাচ্ছেন না আমার কথা? একটু এই বাক্যগুলো, হ্যাঁ এখানে এই বাক্যগুলো একটু বলেন তো, এখান থেকে কি হবে? এই 8 নম্বরে বলেন, সুমাইয়া দেলোয়ার, ছেলেটা বোকা ছিল, কি হবে? সুমাইয়া, দি বয় ওয়াজ ফুল। এই যে আপনি পারেন তো, আপনি কথা বলেন না কেন? আপনি প্রতিদিন সামনে আসবেন, রেগুলার বলবেন স্যার আমি কথা বলবো, আমি বলবো, কথা বলতে হবে, কথা না বললে আচ্ছা কিন্তু ঠিক ওই আছে। কথাগুলো বলা হবে না। প্রত্যেক দিন কথা বলতে হবে, একটু একটু করে এগুলো শিখতে হবে। আমি একটু ছাতা কিনেছিলাম, কি হবে? I have bought I have bought a umbrella. আমব্রেলা, An umbrella. এ আমব্রেলা হবে না, এখানে অ্যান বলতে হবে। দেখছেন, এই যে কথা বললে ভুলগুলা ধরা পড়ে, কথা না বললে এই ভুলগুলা ধরা পড়ে না, এইটা শিখতে হবে, বুঝছেন? তারপর স্যার, হুম কিন্তু এটা তো পাস্ট টেন্সে আছে স্যার, আমি একটি ছাতা কিনেছিলাম। হ্যাঁ আই বট অ্যান আমব্রেলা। হ্যাঁ অবশ্যই, এখানে আমি ওনাকে ওই ইয়ানের জায়গায় ভুল ধরেছি। উনি কি বলেছে? হ্যাভ বলেছে। এখানে ইয়ে হবে, পাস্ট, পাস্ট ইনডেফিনিট হবে, অর্থাৎ আই বট অ্যান আমব্রেলা, আমি একটা ছাতা কিনেছিলাম। যদি বলা হয় নেগেটিভ, আমি একটা ছাতা কিনিনি, তখন কি হবে? আই ডিড নট, আই ডিড নট অথবা আই ডিডেন্ট। হ্যাঁ, আই ডিড নট বাই এ না, অ্যান হবে, আই ডিড নট বাই অ্যান আমব্রেলা। আমি কি একটা ছাতা কিনেছিলাম? আমি কি একটা ছাতা কিনেছিলাম, এটা কি হবে? দেখেন বারবার সবাই সেই এ বলছেন, এখানে হবে ডিড আই বাই অ্যান আমব্রেলা, এবং পরে শেষে কিন্তু শেষে জিজ্ঞাসাবোধক চিহ্ন দিতে হবে। আমরা সবাই ওই জায়গায় ভুল করি, ওখানে ফুল স্টপ দিয়ে রেখে দেই। 100-র ভিতরে 95% তাই করি। এখানে নোট অফ ইন্টারোগেশন দিতে হবে, ডিড আই, এখানে বট হবে না, বাই, ডিডের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। তো দেখেন যারাই কথা বলেছেন অনেক ভালো বলেছেন, অনেক সুন্দর বলেছেন। এইভাবে কিন্তু শিখতে হবে, কথা বলতে হবে, কথা বলার প্র্যাকটিস করবেন, আপনি পারবেন। আর কথা বলার প্র্যাকটিস করবেন না, আপনি পারবেন না। সহজ হিসাব, এই ল্যাঙ্গুয়েজটা যারা শিখতে চাচ্ছেন আপনাদেরকে প্রচুর পরিমাণে কিন্তু কথা বলতে হবে, প্র্যাকটিস করতে হবে। আমি যে রুলগুলো শিখিয়ে দিয়েছি, এই রুলগুলো নিয়ে কথা বলতে হবে। স্যারের বইটা যদি কেউ নিতে চাইবেন, তাহলে আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে একটু নক দিয়েন। হ্যাঁ, একটা বই সারা জীবনের আপনার সঙ্গী হয়ে থাকবে কিন্তু। 0920694174, যদি কেউ বই নিতে চান এই নাম্বারে হোয়াটসঅ্যাপে একটু। হ্যাঁ, এই দেখেন, এই যে সুন্দর কথা, কথা বলতে ভয় লাগে তাই না? স্পোকেন ব্যাচে ভর্তি হবেন, আপনি প্রচুর কথা বলবেন, আপনার ভুল যায় যাক, প্রথম দিকে অনেক ভুল হবে,
কিন্তু ওই ভুলগুলো কথা বলতে বলতে দেখেন, আপনি যখন 2জন ব্যক্তির ভিতরে কথা বলবেন একটু ভয় করবে, কিন্তু যখন 100 জন ব্যক্তির ভিতরে কথা বলবেন তখন ভয়ে আপনার মুখ থেকে কথা বেরই হবে না। বুঝতে পারছেন আমার কথাটা? তো আপনাকে কি করতে হবে? আপনাকে প্র্যাকটিস করতে হবে। হুম। আমাদের প্র্যাকটিস সেশনে আমার স্পেশাল রয়েছে, সেখানে আপনারা পরবর্তীতে চাইলে পারবেন। আর এই নাম্বারটা নিয়ে রাখেন, হোয়াটসঅ্যাপে স্যারের ওয়েবসাইট রয়েছে সোহাগ স্যারের, সেখান থেকে আপনারা বই কিনতে পারবেন। আর এই যে বলছেন কথা বলতে ভয় হয়, এর জন্য আপনার সুন্দর ব্যবস্থা রয়েছে, আপনি কথা বলতে পারবেন। প্র্যাকটিস করতে হবে, এর জন্য স্পোকেন ব্যাচগুলোতে আপনি এই রুলগুলো আপনি জানেন, এই যে ট্রান্সলেশন কত সুন্দর করে বলতে পারলেন, কিন্তু যখনই আপনাকে প্রেজেন্টেশন দিতে বলবো, যদি বলি যে আপনি আপনার চাইল্ডহুড মেমোরিজ নিয়ে কথা বলেন অথবা আপনার ইওর ফ্যামিলি নিয়ে একটা প্রেজেন্টেশন দেন, তখন আপনি কিন্তু আপনার ভয় কাজ করবে, তাই না? কিন্তু আপনি যদি প্র্যাকটিস করেন, প্রতিনিয়ত কথা বলার অভ্যাস করেন, দেখবেন ওই ভয়টা কিন্তু আপনার দূরীভূত হয়ে যাবে। অর্থাৎ এখানে সবচেয়ে প্রথম এবং শেষ কথা হচ্ছে আপনাকে কথা বলার অভ্যাস গড়ে তুলতে হবে। আর অভ্যাস করতে গেলে কি করতে হবে? আপনাকে টেন্স সেন্টেন্স মেইনটেইন করে, এখানে যেমন এই যে হাউ এলস এর ব্যবহার, আর কিভাবে, আর কিভাবে আমি তোমায় ভালোবাসবো, হাউ এলস উইল আই লাভ ইউ, আর কিভাবে আমি তোমায় বলবো, হাউ এলস উইল আই টেল ইউ। এই রুলটাকে কি বলে? হাউ এলস। এর বাংলা অর্থ কি? আর কিভাবে। আর কিভাবে আমি তোমায় মিস করব, আর কিভাবে আমি তোমায় বুঝাবো, এগুলো হাউ এলস ব্যবহার করবেন। তো এই হাউ এলস ব্যবহার করে আমি কয়েকটা বাংলা বাক্য দিয়ে দেবো, ইনস্ট্যান্ট আপনি সেইগুলোর উপর কথা বলবেন। আপনি কয়টা তৈরি করবেন, সেইগুলো আমার সামনে উপস্থাপন করবেন। কেন পারবেন না? একটা জায়গায় আমাদের মরিচা পড়ে গেছে, ওই মরিচাটা আমাদের ঘষে ঘষে আস্তে আস্তে তুলতে হবে। তো এই যে রুলগুলো না, এই সব কিন্তু স্পিক ইংলিশ উইথ সোনামুখ, এই যে বইটা আপনারা দেখতে পাচ্ছেন, এই বইতে সংযোজন করা হয়েছে। এই বইটা আপনারা নিয়ে পড়তে পারেন। একটা বই আপনার সারা জীবনের একটা সম্পদ হিসাবে থাকবে, আপনার ঘরে একটা সম্পদ। এই বইটা বিক্রি করে আমাদের আহামরি কোনো লাভ হয় না। আর যা লাভ হয়, এই সোনামুখ নামক একটা সংগঠন রয়েছে আমাদের খুলনাতে, এই সোনামুখ পরিবারকে আমরা নিঃশর্তভাবে দান করে দেই এই বইয়ের সম্পূর্ণ লভ্যাংশের টাকাটা। তো এই বইটা অনেক ভালো একটা বই, সোহাগ স্যার দীর্ঘদিনের পরিশ্রমের ফসল। আপনারা, আমি আবারও বলছি, বইগুলা কেউ একটু নিয়ে সংগ্রহ করে পড়ে দেখতে পারেন। হোম ডেলিভারিতে আপনার হাতে বইটা চলে যাবে মাত্র 2 দিনের ভিতরে, আপনার কোথাও যাওয়া লাগবে না। তো এই নাম্বারে আপনারা নক দিতে পারবেন, অথবা স্যারের ওয়েবসাইট বা স্যারকে ফোন দিয়েও নিতে পারবেন। তো কারো কোনো কথা থাকলে একটু হোয়াটসঅ্যাপে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দ্যাটস অল ফর টুডে। সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম টু এভরিওয়ান। থ্যাংক ইউ।